ওকে, চলো স্টার্ট করা যাক। পাওয়ার ইলেকট্রনিক্স খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। ওকে, পাওয়ার ইলেকট্রনিক্স or ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স। দোকানে গিয়ে যদি তোমরা বই কিনতে যাও ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স বললে কিন্তু কেউ চিনতে পারবে না, কারণ এটা সব জায়গায় নামটা নেই। তো পাওয়ার ইলেকট্রনিক্সই বলবে। পাওয়ার ইলেকট্রনিক্সের বেস্ট বুকস যদি বলো, দুটো বই আছে, বাট তোমরা এটাই কিনবে যদি মানে কিনতে হয়। PS ভীমরা, আর একটা আছে হচ্ছে BH খান। বাট এই বইটা পড়ে কিছু বুঝতে পারবে না, এটা একটু অ্যাডভান্স লেভেলের বই, এটা বেসিক লেভেলের বই আছে, ঠিক আছে? তো এই বইটাই সবাই কিনবে। পাওয়ার ইলেকট্রনিক্সেই আমি এমটেক করেছি, মাস্টার ডিগ্রি আমার পাওয়ার ইলেকট্রনিক্সেই, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভস। চলো তো স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল বেসিক যে তোমাদের আছে পাওয়ার ডিভাইস বা মানে পাওয়ার ডায়োড কাকে বলে, পাওয়ার ট্রানজিস্টার কাকে বলে, এগুলো তোমাদের প্রীতম স্যার পরে পড়াবে। আমি তোমাদের থাইরিস্টার থেকে স্টার্ট করবো বা SCR থেকে স্টার্ট করবো, ঠিক আছে? বাকি পোর্শনটা আমি পড়াবো, শুধু প্রীতম স্যার একটা ইউনিট পড়াবে লাস্টে। দিস ইজ দ্য ভেরি বেসিক্স। ওকে, এনিওয়ান এনি আইডিয়া অ্যাবাউট পাওয়ার ইলেকট্রনিক্স? কেউ জানো পাওয়ার ইলেকট্রনিক্স কী বা আমরা কেন পড়ছি? কলেজে কিছু বলেছে? স্যার ইলেকট্রিক্যাল ডিভাইস কন্ট্রোলিং এর জন্য কি? হ্যাঁ, কিছু হাই ভোল্টেজ ইকুইপমেন্ট ডিভাইস, এগুলো হাই ভোল্টেজে ইউজ করা। হ্যাঁ, পাওয়ার ইলেকট্রনিক্স হাই ভোল্টেজ ইকুইপমেন্ট ডিভাইস, এটা ঠিক বলেছো। হাই ভোল্টেজ, হাই কারেন্ট, তাই না? তাছাড়া আর কি বলতে পারি? এগুলো সুইচিং হিসাবে ব্যবহার করতে পারি, সুইচিং সুইচ হিসাবে। হ্যাঁ, বিভিন্ন সুইচিং অ্যাপ্লিকেশানে আমরা এই পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ইউজ করতে পারি। বাহ, সুন্দর। তো পাওয়ার ইলেকট্রনিক্স পড়ার আগে আমাদেরকে আমাদের ডায়োড, ট্রানজিস্টার এই কনসেপ্টগুলো ক্লিয়ার আছে কি না সেটা আমাকে আগে একটু দেখতে হবে, ঠিক আছে? তো দেখো, ফার্স্টে আমরা ডায়োড পড়েছিলাম। আমি ডায়োড এখন পড়াবো না, জাস্ট 2 মিনিট আলোচনা। তাহলে PN জাংশন ডায়োডে আমরা কি পড়েছিলাম স্যার? এটা P আর N, P এর সঙ্গে পজিটিভ, N এর সঙ্গে নেগেটিভ। এটাকে আমরা কি কানেকশন বলি? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস কানেকশন। তাহলে এই যে PN জাংশন ডায়োড, এখানে ছিল জাংশন একখানা, J1 জাংশন, একটাই জাংশন ছিল। এইখান থেকে যদি আমরা ট্রানজিস্টারে চলে আসি, ট্রানজিস্টারে আমার জাংশন আছে 3টে, PNP, তাই না? দিস ইজ আ ইমিটার, বেস, কালেক্টর। বেস ইমিটার অলওয়েজ ফরওয়ার্ড বায়াস, বেস কালেক্টর রিভার্স বায়াস। তাহলে এটা আমাদের ফরওয়ার্ড বায়াস কানেকশান আর এটা আমাদের রিভার্স বায়াস কানেকশান। তাহলে ট্রানজিস্টারে জাংশন কটা ছিল? 2টো জাংশন ছিল, J1 J2, 2টো জাংশন। সেমভাবে আমি যদি থাইরিস্টার পড়ি, আর SCR পড়ি, এখানে আমাদের আছে টোটাল 3টে জাংশন। SCR এর ফুল ফর্ম হচ্ছে, থাইরিস্টার বা SCR, এটার ফুল ফর্ম হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার।
সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। তো এই সিলিকন তার মানে স্যার জার্মেনিয়াম দিয়েও পসিবল, ডেফিনেটলি জার্মেনিয়াম দিয়েও হবে, কিন্তু 99% কেসে আমরা কি করি, এসসিআরই ইউজ করি সিলিকন, কারণ এটা অনেক সস্তায় হয়ে যায় এবং অনেক এফিশিয়েন্ট সিস্টেম, ইকোনমিক্যাল সিস্টেম এটা, ঠিক আছে। এবার এই থাইরিস্টার হাই পাওয়ার অ্যাপ্লিকেশানে, আমরা পাওয়ার ইলেকট্রনিক্স পড়ছি, মানে ইলেকট্রনিক্সে যখন হাই পাওয়ারে আমরা কাজ করছি ইলেকট্রনিক্সটা, দ্যাট ইজ কল পাওয়ার ইলেকট্রনিক্স। এবার এই হাই পাওয়ার অ্যাপ্লিকেশানে তোমরা যেমন ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে অনেক ছোট 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 দেখেছো বা অনেক জেনেছো যে অনেক ছোট হয়, বা ল্যাবে যখন দেখেছো ছোট হয়, থাইরিস্টার কিন্তু ছোটও হয় আবার অনেক বড়ও হয়। এরকমও থাইরিস্টার আছে একটা ঘরের সমান, ঠিক আছে। তো এই থাইরিস্টার চারটে জাংশন থাকে। স্যার 3টে জাংশন থাকে তো? সরি হ্যাঁ, তিনটে, মানে চারটে হ্যাঁ, সেকশন, তিনটে চারটে সেকশন থাকে। হ্যাঁ, পিএন। ওকে, এই হচ্ছে আমাদের একটা থাইরিস্টার। এটা অ্যানোড, ক্যাথোড, আর এটা হচ্ছে গেট টার্মিনাল। এই তিনটে টার্মিনাল থাকে এখানে, J1 J2 J3। এটা এইভাবে তৈরি হয় পিএন ডিভাইস। এখানে এনপি হয় না কোনো দিনও, এখানে পিএনই হয় অল টাইম। যখনই আমরা করব সেটা পিএনই হবে। এই থাইরিস্টারের সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা কেমন হয়, ডায়োডের মতনই হয়, জাস্ট একটা গেট টার্মিনাল থাকে। অ্যানোড, ক্যাথোড অ্যান্ড গেট, ওকে। এবার আমরা দেখব কি করে একটা থাইরিস্টার টার্ন অন হয়। থাইরিস্টার টার্ন অন করার, মানে অন করার চারটে মেনলি মেথড আমরা ইউজ করে থাকি। চারটে না, পাঁচটা বলতে পারো। থাইরিস্টার টার্ন অন, ফার্স্ট হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং, এই সাবজেক্টটা আজ থেকে মানে 2022-এ সিলেবাস চেঞ্জ হয়েছে, তার আগে এই সাবজেক্টটাই ছিল না, একদম রিসেন্ট সাবজেক্ট ডেভেলপ হয়েছে। সাবজেক্টটা ধরো খুব বেশি হলে 30 বছর হবে, মানে এর মেন কাজকর্ম শুরু হয়েছে খুব ভালোভাবে। তো খুব ভালো সাবজেক্ট, ফিউচার ভালো আছে এটা যদি ভালো করে পড়তে পারো। গেট ট্রিগারিং, ও সরি জায়গাটা ভুল হলো। 3 নম্বর হচ্ছে ডিভিডিটি ট্রিগারিং, 4 নম্বর টেম্পারেচার ট্রিগারিং। স্যার এটাকে আবার থার্মাল ট্রিগারিংও বলে তো? হ্যাঁ। 5 নম্বর হচ্ছে লাইট ট্রিগারিং। ওকে, তো এই হচ্ছে মেন 5 রকমের ট্রিগারিং দিয়ে আমরা থাইরিস্টারকে টার্ন অন করে থাকি। তো আমরা মেনলি এই তিনটে পড়ব। চলো, তো ফার্স্ট হচ্ছে স্টার্ট করব ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং দিয়ে। ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং জিনিসটা কি, যেখানে কোনো গেট টার্মিনাল দরকার হয় না,
গেট টার্মিনাল কি সব কিছু আমি বলবো ওয়ান বাই ওয়ান। অ্যাট ফার্স্ট আমরা আগে কি করে এই থাইরিস্টারটাকে টার্ন অন করব সেটা দেখছি। ভালো করে বুঝে নাও, দেন এই ক্লাসের শেষে আমি তোমাদেরকে একটা নোট প্রোভাইড করব, যেখানে যেগুলো আমি বলছি সেগুলো লেখা থাকবে। তো এই যে গেট টার্মিনাল, এটা কিন্তু আমাদের ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিংয়ে দরকার পড়ে না। শুধু অ্যানোড থেকে ক্যাথোডে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করে এই থাইরিস্টারটাকে টার্ন অন করতে পারবো। তাহলে পিএন ডিভাইস, দিস ইজ আওয়ার পিএন ডিভাইস। তাহলে এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, J1 J2 J3 এই তিনটে জাংশন কোনটা কোন বায়াসে আছে বলতে পারবে? স্যার J1 টা ফরওয়ার্ড বায়াস, J3 টা ফরওয়ার্ড বায়াস আর J2 টা রিভার্স বায়াস। হ্যাঁ, স্যার J1 J2 ফরওয়ার্ড বায়াস আর না। J2 টা হচ্ছে রিভার্স। হ্যাঁ, J1 J3 J3 ফরওয়ার্ড আর J2 রিভার্স। তাহলে J1 and J3 আর ফরওয়ার্ড বায়াস। তার মানে J1 আর J3 কেন ফরওয়ার্ড বায়াস বলছি, দেখো পি এর সঙ্গে অ্যানোড মানে পজিটিভ, পি এর সঙ্গে পজিটিভ কানেক্ট আছে, তার মানে J1 ফরওয়ার্ড। এন এর সঙ্গে নেগেটিভ, ক্যাথোড তো নেগেটিভ, তাহলে নেগেটিভ কানেক্ট আছে, তার মানে J3 ফরওয়ার্ড বায়াস। পি এর সঙ্গে পজিটিভ, এন এর সঙ্গে নেগেটিভ, এগুলো সব ফরওয়ার্ড বায়াস। কিন্তু আমি যদি J2 জাংশনটা দেখি, এটা এন, এই জাংশনটা যখন ব্রেক হয়ে যাবে, আফটার ব্রেকিং দিস জাংশন J1 জাংশন, এই পুরোটা এন টাইপ রিজিয়নে পরিণত হবে। এটা এন আছে, তখন এন এর সঙ্গে যদি এই কানেকশনটা দেখি পজিটিভ, মানে এটা রিভার্স। আবার পি এর সঙ্গে যদি নেগেটিভটা দেখি তখন এটা রিভার্স। তাই J2 জাংশনটাকে আমরা বলছি রিভার্স বায়াস। ওকে, রিভার্স বায়াস। তাহলে J1 J3 আর ফরওয়ার্ড বায়াস আর J2 আর রিভার্স বায়াস। আই থিঙ্ক এইটুক বুঝতে পেরেছে সবাই। এবার ভালো করে বুঝবে, খুব সিম্পলি আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। যখনই আমি এখান থেকে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, এইভাবে আমি যখনই এখানে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, সঙ্গে সঙ্গে J1 আর J3 জাংশনটা খুব তাড়াতাড়ি ব্রেকডাউন হয়ে যাবে। আমরা ডায়োডের ক্ষেত্রে দেখেছি যে ফরওয়ার্ড বায়াসে 0.7 ভোল্টে এটা ব্রেকডাউন হয়ে যায়, মানে ব্রেকডাউন তো না, মানে জাংশনটা ব্রেক হয়ে যায়। তো এখানে 0.7 ভোল্টে হবে না, এখানে থাইরিস্টারের ডিফারেন্ট টাইপ অফ রেটিংস থাকে, রেটিংয়ের ওপর ডিপেন্ড করে। বাট স্মল অ্যামাউন্ট অফ ভোল্টেজ ফরওয়ার্ডে, খুব অল্প ভোল্টেজে আমি ইজিলি J1 J3 জাংশনকে কি করতে পারবো, ভেঙে ফেলতে পারবো। এবার যখনই J1 J3 জাংশন আমার ব্রেক হয়ে যাবে, ভেঙে যাবে, তাহলে এই পুরো এরিয়াটা অ্যাকচুয়ালি এন টাইপ রিজিয়নে পরিণত হয়ে যায়, এন টাইপ রিজিয়ন, আর এটা হয়ে যায় পি টাইপ রিজিয়ন। তখন আমি যখন যত ফরওয়ার্ড বায়াস ভোল্টেজটাকে ইনক্রিজ করব, আফটার ব্রেকিং আ J1 J3, এই যে রিভার্স বায়াস জাংশনটা বড় হতে থাকবে, ডিপ্লেশন লেয়ারটা বড় হতে থাকবে। কেন স্যার? তার কারণ ডায়োডে আমরা দেখেছি রিভার্স বায়াসে যদি আমরা রিভার্স বায়াস কন্ডিশনে যদি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের ডিপ্লেশন লেয়ারটা বড় হতে থাকে ইন ডায়োড। সেম জিনিসটা এখানেও কিন্তু ঘটবে। আমার কথাটা সবাই বুঝলে আমি কি বললাম? এইটুকু আপনি বুঝতে পারছেন, এক সাইডে গোটাটাই পি, এক সাইডে গোটাটাই এন, মানে পুরোটাই মানে ডায়োডের মতো ধরতে। হ্যাঁ হ্যাঁ, যখনই J1 আর J3 ব্রেক হয়ে যাবে, এবার তোমরা যদি বলো কেন স্যার এটা পুরোটা এন টাইপ রিজিয়নে কেন ভরে যাবে, দেখো পিতে কি আছে, হোলস আছে, এনে কি আছে, ইলেকট্রন আছে, ইলেকট্রন। এবার এই জাংশনটা ব্রেক হওয়া মানে ইলেকট্রনগুলো এই হোলসগুলোকে অকুপাই করে নেবে না? হ্যাঁ স্যার। সেম ভাবে এইখানেও হোলসগুলোকে, এখানকার ইলেকট্রনগুলো অকুপাই করে নেবে। এবার এই রিজিয়নে, এন টাইপ রিজিয়নে বা পি টাইপ রিজিয়নে এক্সট্রা যে পরিমাণ ইলেকট্রন বা হোলস পড়ে থাকবে,
এখানে তো কোভ্যালেন্ট বন্ডিংটা হয়ে গেল, বাকি তারপর এন এর মধ্যে কিছু সংখ্যক ইলেকট্রন আরও পড়ে থাকবে এবং পিতেও কিছু সংখ্যক হোলস পড়ে থাকবে, যার জন্য এই পুরো রিজিয়ানটা আমি দেখতে পাবো, এই ওপরের পুরো রিজিয়ানটা এন টাইপ এবং নিচেরটা পি টাইপ। এই কারণে কি হবে, যখনই তুমি ভোল্টেজটা ইনক্রিজ করবে জে টু জাংশনটাকে ব্রেক করার জন্য, এখানে কিন্তু ডিপ্লেশন লেয়ারটা কন্টিনিউয়াসলি বড় হতে থাকবে, আরও ভোল্টেজ বাড়াবে, আরও বড় হবে। এবার ভোল্টেজ বাড়াতে বাড়াতে একটা সময় যখন ভোল্টেজটা অনেক বেশি হয়ে যাবে, তারপর কি হয়, রিভার্স বায়াস কন্ডিশনে, বলো, পড়িয়েছি তো আমি ডায়োড তোমাদেরকে, হ্যাঁ, ব্রেকডাউন, ব্রেকডাউন হ্যাঁ ব্রেকডাউন হয়ে যাবে এবং জে টু জাংশনটা ব্রেক হয়ে কারেন্ট অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ফ্লো করবে। তাহলে এই যে কারেন্ট অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যে ফ্লো করছে, তার জন্য এইখানে যে ভোল্টেজটা, এটা একটা অনেক হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ দরকার। কেন স্যার? তার কারণ হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ না হলে জে টু জাংশনটা ব্রেকই হবে না, ব্রেক করতে পারবে না, জে টু জাংশনটাকে ব্রেক করতে পারবে না। এবার এই প্রবলেমটাকে সলভ করার জন্য, এই যে এক্সট্রা যে অনেক বেশি ভোল্টেজ লাগছে, এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা কি করলাম, মার্কেটে ইন্ট্রোডিউস করলাম গেট টার্মিনাল, যেটা পি টাইপের মধ্যে থাকে। তাহলে একটা ছোট্ট করে ছবি আঁকছি, একবারে দুটো বুঝে যাবে তাহলে। কোনো কিছু মুখস্থ করতে যাবে না কেউ, শুধু বুঝে নাও ব্যাস, বাকি নিজেও লিখতে পারবে, মুখস্থ করলেই গেল। অ্যানোড ক্যাথোড, এই যে গেট টার্মিনাল, এবার দেখো, তাহলে হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ লাগছে এখানে। এবার আমি কি করলাম, একটা গেট টার্মিনাল ইন্ট্রোডিউস করলাম, যেটা কি করে না, পজিটিভ পালস ইনজেক্ট করে সিস্টেমে। ওকে, পজিটিভ পালস দেয়। তাহলে পিতে যখনই আমি পজিটিভ দেব, পিতে পজিটিভ মানে তখন এই জাংশনটা কি হিসেবে বিহেভ করবে, ফরওয়ার্ড বায়াসের মতো কাজ করবে। তাহলে তুমি অ্যানোড টু ক্যাথোডে একটা স্মল অ্যামাউন্ট অফ ভোল্টেজ দিলে, J1 J3 ব্রেক করলো, ঠিক সেই সময় গেটে যদি একটা পজিটিভ পালস দিয়ে দাও, সঙ্গে সঙ্গে J2টাও ব্রেক করে যাবে, তাহলে ইজিলি কারেন্ট এখান থেকে এখানে ফ্লো করে যাবে। তাহলে এই যে হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ, এটা দরকার পড়ছে না, এবং এটার জন্য সিস্টেম হিট আপ হচ্ছে, কখনো কখনো নষ্টও হয়ে যেতে পারে। তাহলে এইটা অনেক বেশি সেফ একটা সিস্টেম। কি বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একদম। এবার আমরা যদি এটার ভিআই ক্যারেক্টারিস্টিক্স দেখি, আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। দাঁড়াও, স্যার সেকেন্ডারিটা কি গ্রেড ট্রিগারিং? হ্যাঁ গেট ট্রিগারিং, একদম এইটা হচ্ছে গেট ট্রিগারিং। চলো আসছি, সব পয়েন্টে আসবো। হেডিং দাও স্ট্যাটিক ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ থাইরিস্টার। পরীক্ষায় চলে এসছে, খালি গিয়ে লিখবে এটা, স্ট্যাটিক ভিআই ক্যারেক্টারিস্টিক্স of a thyristor। ঠিক আছে, খুব সুন্দর করে ছবিটা আঁকবে, আমি আঁকছি, আমার সাথে আঁকো। আর যদি সমস্যা হয়, বইতেও আছে, যে কোনো বইতে আছে, বই থেকেও আঁকতে পারো দেখে দেখে। পরীক্ষায় 100% আসবে এই ছবিটা। আগে লিখে নাও, তারপরে আমি সবগুলোর নাম বলে দেবো, কোনটা কার কি নাম আছে।
এটা একদম শার্প হবে। হ্যাঁ দাঁড়াও, মানে যতটা পারবে সোজা নামাবে আর কি এটাকে। দুটো দাগ, একটা এখানে শেষ হয়েছে আর একটা এখানে শেষ হয়েছে। ফরওয়ার্ড লিকেজ কারেন্ট, আর এটা হচ্ছে রিভার্স লিকেজ কারেন্ট। এই যে এইটুকু জায়গাটা। মাইক বন্ধ রাখো সবাই, শব্দ হচ্ছে। এটা হচ্ছে রিভার্স ব্লকিং মোড। আর এটা ফরওয়ার্ড ব্লকিং মোড। স্যার এটাকে ফরওয়ার্ড ব্লকিং কেন বলা হয়? ফরওয়ার্ড ভোল্টেজ দিলেও তো তুমি ব্রেক করতে পারছো না তো, যতক্ষণ না জে টুটা ভাঙছে, বুঝলে? এতটা সময় ধরে আমরা ভোল্টেজ দেই, দিয়ে এই পয়েন্টে গিয়ে ব্রেক করতে পারি, তার মানে এটা তো ব্লকিং মোডই হলো, বোঝনি? আর রিভার্স জাংশনের ক্ষেত্রে সেই একই? হ্যাঁ, রিভার্সের ক্ষেত্রেও সেই একই। রিভার্সেও তো যখন তুমি রিভার্স ভোল্টেজ দেবে তখন তো J1 আর J3 রিভার্স চলে গেল, এটা ফরওয়ার্ড হয়ে গেল। এই তো একই ভোল্টেজ দিতে হবে J1 J2 ভাঙতে গেলে, J1 আর J3 ভাঙতে গেলে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ ওটাই। এটাকে বলছি আমরা ল্যাচিং কারেন্ট। এই পয়েন্টটাকে বলছি হোল্ডিং কারেন্ট। স্যার বলো। স্যার আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা স্যার, বলো। ইতেই শুধু আমরা পজিটিভ পালস দিচ্ছি ফরওয়ার্ড বাইসিং করার জন্য, হ্যাঁ ওটা যদি স্যার এনে যদি আমরা নেগেটিভ পালস দিই, আমাদের তো স্যার মেন মোটিভটা তো ফরওয়ার্ড বাইসিং করা ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও হবে, কিন্তু পজিটিভ পালসটা সহজে কন্ট্রোলেবল। হ্যাঁ, আর এনতে নেগেটিভ পালস দেয়া হয়, ওটা অন্য আরেকটা ডিভাইস আছে, তখন ওটা এসসিআর থাকবে না আর, ওটাও পড়বো আমরা, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, এমন একটা ডিভাইস আছে যেটা পিতে পজিটিভ এনতে নেগেটিভ, সেটাও দেয়া হয়। ওয়েট অ্যান্ড ওয়াচ, হবে। ঠিক আছে স্যার। চলো তাহলে, ভিবিওটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ব্রেকিং ভোল্টেজ, ভিবিআরটা হচ্ছে আমাদের রিভার্স ব্রেকিং ভোল্টেজ, রিভার্স
ব্রেকিং ভোল্টেজ। দেখো এবার এইটা হচ্ছে আমাদের পজিটিভ আর এটা নেগেটিভ কারেন্ট, আই এটা হচ্ছে গেট কারেন্ট। তাহলে ওপরের দিকে এটা আমাদের পজিটিভ গেট কারেন্ট, এটা আমাদের নেগেটিভ গেট কারেন্ট। ঠিক আছে, ভালো করে বুঝবে। আমি গেটে যখনই কারেন্ট দেব, পজিটিভ কারেন্ট যখনই গেটে আমি পজিটিভ পালস দেবো, মানে পজিটিভ কারেন্ট যখনই দেব তখনই সঙ্গে সঙ্গে কিন্তু থাইরিস্টারটা টার্ন অন হবে। নর্মাল কন্ডিশনে উইথাউট গেট এতটা ভোল্টেজ আমাকে দিতে হচ্ছে, ফরওয়ার্ড ব্রেকিং ভোল্টেজ এতটা, তবে গিয়ে এইখান থেকে ব্রেকডাউন হওয়ার পর কারেন্টটা এরকম উঠবে। বোঝা গেল? কিন্তু আমরা কি করছি, গেট পালস দিচ্ছি। তাহলে যখন আমি গেট পালস দেব তখন কি আর আমাকে এতটা ভোল্টেজ দিতে হবে? না স্যার, দিতে হবে না। তাহলে আমরা যত তাড়াতাড়ি মানে যত আগে গেট পালসটা দেব তত আগে এটা ব্রেকডাউন হবে। তো আমি এইখানে যদি গেট পালস দিই তাহলে এখানে ব্রেকডাউন হবে, এখানে দিলে এখানে, এখানে দিলে এখানে, এখানে দিলে এখানে, এখানে দিলে এখানে। তো যেখানেই আমি গেট পালসটা দেব সেখানেই এটা ব্রেকডাউন হয়ে যাবে। তো আমরা মোটামুটি গেট পালস দেওয়ার পর একটা আইডিয়া রাখছি যে উইথ গেট পালস দিয়ে যদি আমরা এটাকে টার্ন অন করি তাহলে মোটামুটি এইখান থেকেই এটা কারেন্টটা এইভাবে ফ্লো করে যাবে, এই যে, বা এখানে এটা টার্ন অন হয়ে যাবে এইরকম পজিশনে। এবার পুরোটাই ডিপেন্ড করছে তুমি কোথায় গেট পালসটা দিচ্ছ। ঠিক আছে, গেট পালসেরও দেখবে একটা কার্ভ আছে, এরকম টাইপের থাকে। এটা এটা আঁকবে না কেউ, জাস্ট দেখে রাখো, এরকমভাবে থাকে। ঠিক আছে, এটা IG1, IG2, IG3, তার মানে যেখানে তুমি গেট কারেন্টটা অ্যাপ্লাই করছো সেখানেই ইয়ে হয়ে যাচ্ছে। তার মানে থাইরিস্টার টার্ন অন হওয়ার পুরো যে ক্রেডিটটা সেটা পুরোপুরি তোমার হাতে। তুমি চাইলে যেখানে ইচ্ছা থাইরিস্টারটাকে টার্ন অন করতে পারো এইটুকু জায়গার মধ্যে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। যেখানে ইচ্ছা আমরা টার্ন অন করতে পারি। তো এই জন্যই থাইরিস্টার দিয়ে যখন আমরা কোনো একটা রেকটিফায়ার ডিজাইন করি, থাইরিস্টার যখন একটা অ্যাকচুয়ালি ডায়োডের মতনই বিহেভ করে, কিছুটা, সম্পূর্ণ নয়, কিছুটা ডায়োডের মতো বিহেভ করে। তো ডায়োড কি কন্ট্রোল করতে পারি না, কিন্তু থাইরিস্টারকে আমরা গেট পালস দিয়ে কন্ট্রোল করতে পারি অ্যাকচুয়ালি আমি কোথায় টার্ন অন করতে চাই। আমি যদি মনে করি যে এইখানে আমি গেট পালস দেবো তাহলে এইখান থেকেই টার্ন অন হয়ে এখান থেকে কারেন্টটা বেরিয়ে যাবে। তো আমি যে পয়েন্টে চাই সেই পয়েন্টে টার্ন অন করতে পারি। এবার আসছে ল্যাচিং কারেন্ট কি, হোল্ডিং কারেন্ট কি, বাকি রিভার্স ব্লকিং মোড। কেন এটা? তার কারণ রিভার্সেও এতটা ভোল্টেজ দেওয়ার পর তারপরে এটা ব্রেকডাউন হচ্ছে, এইটা পুরোটাই ব্লকিং মোড। ফরওয়ার্ডেও এটা পুরোটাই ব্লকিং মোড। রিভার্স লিকেজ কারেন্ট, কেন লিকেজ কারেন্ট ফ্লো করে? ফরওয়ার্ডেও লিকেজ কারেন্ট আছে, কেন লিকেজ কারেন্ট ফ্লো করে তোমরা জানো? যখন রিভার্স বায়াস কন্ডিশনে থাকে যে কোনো, সেটা ডায়োড হোক বা এসসিআর হোক, রিভার্স বায়াস কন্ডিশনে যখন আমরা ফরওয়ার্ড ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন ডিউ টু দ্য মাইনরিটি চার্জ ক্যারিয়ার দ্য লিকেজ কারেন্ট উইল ফ্লো। সবাই জানো তো এটা নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা ডায়োডে পড়েছি, এখানে কিন্তু আমার পক্ষে ডায়োড পড়ানো পসিবল না। দিস ইজ নট আ ক্লাস ফর অ্যানালগ ইলেকট্রনিক্স। ওকে, তো এই কারণে লিকেজ কারেন্টগুলো ফ্লো করে। তো এটা আমাদের পার্ট নয়, আমাদের পার্ট হচ্ছে থাইরিস্টার। এবার আমরা দেখব ল্যাচিং কারেন্ট কি আর হোল্ডিং কারেন্ট কি। ল্যাচিং কারেন্ট কাকে বলে দেখো। ল্যাচিং কারেন্ট মে বি ডিফাইন্ড অ্যাজ
define as the minimum value of the anode current which it must attain during turn on process to maintain conduction when gate signal is removed. ওকে, তাহলে ল্যাচিং কারেন্ট কি স্যার? ল্যাচিং কারেন্ট হচ্ছে এমন একটা কারেন্ট যেটা মিনিমাম ভ্যালু অফ অ্যানোড কারেন্ট হুইচ ইট মাস্ট অ্যাটেন ডিউরিং টার্ন অন প্রসেস টু মেনটেন কন্ডাকশন হোয়েন গেট সিগন্যাল ইজ রিমুভড। আমরা দেখো ভালো করে বুঝবে, গেট দিয়ে আমি টার্ন অন করলাম, গেট সিগন্যাল দিয়ে আমি সিস্টেমটাকে টার্ন অন করলাম। এবার গেট পালস তো সবসময় দেবে না, টার্ন অন হওয়ার পরে তুমি গেট পালসটাকে বন্ধ করলে, বাট গেট যখনই তুমি পালসটাকে বন্ধ করে দেবে আবার তো যে টু জাংশনটা আবার বন্ধ হয়ে যাওয়ার মানে কথা, কিন্তু বন্ধ হবে না ডিউ টু দ্য ল্যাচিং কারেন্ট। ল্যাচিং কারেন্ট মে ডিফাইন অ্যাজ দ্য মিনিমাম ভ্যালু অফ অ্যানোড কারেন্ট। অ্যানোড থেকে ক্যাথোডের মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, অ্যানোড থেকে ক্যাথোডের মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, মিনিমাম ভ্যালু অফ অ্যানোড কারেন্ট হুইচ মাস্ট বি অ্যাটেন্ড ডিউরিং টার্ন অন প্রসেস টু মেনটেন কন্ডাকশন হোয়েন গেট সিগন্যাল ইজ রিমুভড। ল্যাচিং কারেন্ট হচ্ছে সেই মিনিমাম কারেন্ট যেটা আমাকে মেনটেন রাখতে হবে অ্যানোড টু ক্যাথোড, যাতে গেট সিগন্যালটা যদি আমি খুলেও নিই সিস্টেম যাতে টার্ন অফ যেন না হয়ে যায়। ওকে, ল্যাচিং কারেন্ট হচ্ছে সেই মিনিমাম কারেন্ট যখন গেট সিগন্যাল থাকছে না তবুও অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট ফ্লো করছে। কি বললাম বুঝলে? একবার যখন তুমি এটাকে দেখো, একবার যখন তুমি এটাকে ভেঙে ফেলছো না, যে টু জাংশনটাকে একবার যখন ভেঙে ফেলছো, ভেঙে দেওয়ার পর তোমাকে কিন্তু সেই যে হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ আর মেনটেন করতে হবে না। তুমি তারপরে ধরো, তুমি সাপোজ আমার কথাটা বোঝো, ধরো 10 ভোল্টে এটা গেট ছাড়া ব্রেক হয়। ঠান্ডা মাথায় শোনো, 10 ভোল্টে গেট লাগে না, ব্রেক হয়ে যায়, কারেন্ট ফ্লো করে। দেখা গেল যদি গেট পালস দেই আমি 4 ভোল্টেই আমার এটা, যদি গেট পালস দেই 4 ভোল্টেই আমার এটা ব্রেকডাউন হয়ে কারেন্ট ফ্লো করতে শুরু করে দিয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? গেট পালস রিমুভ করার পরেও এই 4 ভোল্টটাকে মেনটেন করতে হবে এবং তার জন্য যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্টটা যেন কন্টিনিউয়াস ফ্লো হতে থাকে, তাহলে যে টু জাংশন আর আগের পজিশনে যাবে না, ও ওপেনই থাকবে। তাহলে আমাকে এই ভোল্টেজটা, মিনিমাম ভোল্টেজটা মেনটেন করতে হবে। তার জন্য যে মিনিমাম কারেন্ট ফ্লো হবে সেই কারেন্টটা হচ্ছে ল্যাচিং কারেন্ট। তাহলে ল্যাচিং কারেন্টটা কি? গেট পালসটা রিমুভ করার পরেও যে মিনিমাম কারেন্টের জন্য থাইরিস্টারটা অন থাকে, দ্যাট ইজ কল্ড আ ল্যাচিং কারেন্ট। সবার কাছে ক্লিয়ার? বলো স্যার। বাকিরা? স্যার ওকে, তাহলে আমরা শুধু এইটুকু মনে রাখবো, দেখো একদম গল্পের ছলে মনে রাখবে ল্যাচিং কারেন্ট কি। স্যার গেট পালস যদি সরিয়ে নেই তারপরেও থাইরিস্টারকে অন রাখার জন্য যে মিনিমাম কারেন্ট দরকার, অ্যানোড টু ক্যাথোডে যে মিনিমাম কারেন্ট ফ্লো করা দরকার, সেটাই হচ্ছে ল্যাচিং কারেন্ট। চলো নেক্সট, হোল্ডিং কারেন্ট।
এই সেমিস্টারে এতগুলো সাবজেক্ট এত কিছু আছে, মুখস্থ করবে না, বুঝে নেবে, শুধু বুঝে নাও আমার থেকে, বাকি হয়ে যাবে এক্সামে। হোল্ডিং কারেন্ট, হোল্ডিং কারেন্ট মেবি holding current may be defined as the latching current may be defined as the minimum value of anode current below which it must fall for turning off the thyristor. তাহলে হোয়াট ইজ হোল্ডিং কারেন্ট? হোল্ডিং কারেন্ট বলছে, হোল্ডিং কারেন্ট এমন একটা কারেন্ট, হোল্ডিং কারেন্ট মে বি ডিফাইন অ্যাজ দ্য মিনিমাম ভ্যালু অফ অ্যানোড কারেন্ট, অ্যানোডের সেই মিনিমাম ভ্যালু যার নিচে চলে গেলে বিলো হুইচ ইট মাস্ট ফল ফর টার্নিং অফ দ্য থাইরিস্টার। তার মানে হোল্ডিং কারেন্ট এমন একটা কারেন্ট যার নিচে যদি চলে যায়, অ্যানোড কারেন্টটা যদি তার নিচে চলে যায়, মানে অ্যানোড থেকে ক্যাথোডে যে কারেন্টটা ফ্লো করছিল, সেটা যদি এই অ্যামাউন্টের নিচে চলে যায়, যে এখানে যেটা দেখতে পাচ্ছ হোল্ডিং কারেন্ট, এই অ্যামাউন্টের নিচে যদি চলে যায়, তুমি গেট পালস দাও বা না দাও তাতে কোনো যায় আসে না, থাইরিস্টার টার্ন অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তার মানে গেট পালস থাকলেও, সিস্টেমে গেট পালস থাকলেও আমাকে মিনিমাম হোল্ডিং কারেন্টটুকু দিতে হবে থাইরিস্টারকে টার্ন অন রাখার জন্য। তাহলে হোল্ডিং কারেন্ট মে বি ডিফাইন অ্যাজ দ্য মিনিমাম ভ্যালু অফ অ্যানোড কারেন্ট বিলো হুইচ ইট মাস্ট ফল ফর টার্নিং অফ দ্য থাইরিস্টার। হোল্ডিং কারেন্টের নিচে থাইরিস্টার টার্ন অফ হয়ে যাবে। কেন হয়ে যাবে? তার গেট পালস দিলে কি থাকবে না? না, কারণ মিনিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট চাই না, তাছাড়া তোমার গেট পালস দিয়েও তো আর আলটিমেট কোনো লাভ নেই যদি অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্টই ফ্লো না করে। তাহলে অ্যানোড টু ক্যাথোড মিনিমাম যে কারেন্টটার জন্য আমার পুরো সিস্টেমটা অন আছে, দ্যাট ইজ কল্ড হোল্ডিং কারেন্ট। ওকে, চলো তাহলে হোল্ডিং কারেন্টের ভ্যালু সবসময় তো ল্যাচিং কারেন্টের ভ্যালুর চেয়ে কম হবে। হ্যাঁ, অবশ্যই। এই তো দেখো এখানে ইন্ডিকেট করে দেয়া আছে তো, ওপরেরটা হোল্ডিং ল্যাচিং কারেন্ট আর নিচেরটা হোল্ডিং কারেন্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ, তাহলে এবার এই যে দুটো টপিক তোমাদেরকে পড়ালাম, ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং আর গেট ট্রিগারিং, এই দুটোর আমি যেটা মুখে বললাম এটারই শুধু নোটসটা আমি আপলোড করে দেবো আফটার ক্লাস, লিখে নেবে খাতায় বা প্রিন্ট আউট করে নিতে পারো। এবার আমরা স্যার গেট ট্রিগারিংটাই কি ল্যাচিং কারেন্ট আর হোল্ডিং কারেন্ট? না না, ওরকম কোনো ব্যাপার নেই। ট্রিগারিং যাই হোক, এখানে ল্যাচিং কারেন্ট হোল্ডিং কারেন্টটা হচ্ছে তোমার ওভারঅল একটা, এটা তো ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ থাইরিস্টার। স্যার এটা থাইরিস্টারের ক্যারেক্টারিস্টিকই তো থাকবে। হ্যাঁ, এটা থাইরিস্টারের ক্যারেক্টারিস্টিক্সই এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখো দেন হচ্ছে ডিভিডিটি ট্রিগারিং। ট্রিগারিং কথাটা অ্যাকচুয়ালি কি? ট্রিগারিংয়ের মাধ্যমে আমরা সিস্টেমটাকে অন করছি। গেট ট্রিগারিং মানে গেট পালস দিয়ে অন করছি, ডিভিডিটি ট্রিগারিং মানে ডিউ টু দ্য ভোল্টেজ ডিফারেন্সিয়েট করে আমরা অন করছি, সময়ের সাপেক্ষে ভোল্টেজের পরিবর্তন, টি ফর টাইম অ্যান্ড ভি ফর ভোল্টেজ। সময়ের সাপেক্ষে ভোল্টেজের পরিবর্তন করে আমরা থাইরিস্টারটাকে অন করছি। তারপরে লাইট ট্রিগারিং মানে লাইট দিয়ে থাইরিস্টারটাকে অন করছি। তার মানে কি অ্যানোড ক্যাথোডে কি কারেন্ট থাকে না? অবশ্যই থাকে, থাকতে হবে,
কিন্তু গেট পালসের জায়গায় আমরা কি করছি, লাইট দিচ্ছি। গেট পালসের জায়গায় আমরা কি দিচ্ছি, টেম্পারেচার দিচ্ছি। গেট পালসের জায়গায় আমরা কি দিচ্ছি, ভোল্টেজের ডিফারেন্স দিচ্ছি। তো দিস ইজ দ্য ডিফারেন্ট টাইপ অফ ট্রিগারিং প্রসেস, ডিভিডিটি ট্রিগারিং। ওকে, দেখো তাহলে এটা একটু লিখতে হবে, উইথ ফরওয়ার্ড ভোল্টেজ অ্যাক্রস দ্য অ্যানোড অ্যান্ড ক্যাথোড with forward voltage across the anode and cathode of thyristor, the two outer junction J1 J3 are forward bias, but inner junction J2 inner junction J2 is reverse bias. This reverse bias junction junction J2 has the characteristics of a capacitor. লিখে নাও, বোঝাচ্ছি। ডিউ টু চার্জেস existing across the junction, due to charges existing across the junction, কি বলছে দেখো, ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে উইথ ফরওয়ার্ড ভোল্টেজ অ্যাক্রস অ্যানোড অ্যান্ড ক্যাথোড, যখন আমি নর্মাল কন্ডিশনে, যখন আমি এইখানে, এটা আমাদের অ্যানোড ক্যাথোড, যখন আমি এখানে ফরওয়ার্ড ভোল্টেজ দিচ্ছি তখন কি হচ্ছে, J1 আর J3 রিভার্স বায়াস, পরিষ্কার বলেছে। দ্য টু আউটার জাংশন J1 J3 আর মানে ফরওয়ার্ড বায়াস, বাট ইনার জাংশন J2 এটা রিভার্স বায়াসে থাকছে। দিস রিভার্স বায়াস জাংশন J2 হ্যাজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ক্যাপাসিটার ডিউ টু চার্জেস এক্সিস্টিং অ্যাক্রস দ্য জাংশন। এইটা ক্যাপাসিটারের মতো বিহেভ করবে। কেন স্যার? কারণ দেখো, ওপরের এটা কি হায়ার পোটেনশিয়াল, নিচের এটা লোয়ার পোটেনশিয়াল, তুমি ভোল্টেজ ইনক্রিজ করে যাচ্ছ, তাহলে মাঝখান থেকে এইখানে তো একটা ব্যারিয়ার তৈরি করে দিয়েছে ও। এটা তার মানে কি, এখান থেকে কারেন্ট ফ্লো করতে পারবে এই ব্যারিয়ারের ভেতর থেকে? না।
তাহলে ওপরে হায়ার পোটেনশিয়াল, পজিটিভ মানে হায়ার পোটেনশিয়াল, নেগেটিভ মানে লোয়ার পোটেনশিয়াল। ওপরে হায়ার পোটেনশিয়ালের এফেক্ট, নিচে লোয়ার পোটেনশিয়ালের এফেক্ট, মাঝখানে পোটেনশিয়াল ব্যারিয়ার, কোনোভাবেও কারেন্ট ফ্লো করছে না, তখন এটা অ্যাজ এ ইনসুলেটরের মতো কাজ করছে। তাহলে হায়ার পোটেনশিয়াল, লোয়ার পোটেনশিয়াল, মাঝখানে ইনসুলেটর, কি বিহেভ করবে? ক্যাপাসিটি। ক্যাপাসিটার বিহেভ করবে, ওটাই ওরা বলেছে। চলো নেক্সট, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার আশা করি। নেক্সট লাইন। আচ্ছা, মাঝখানটা ডাইলেকট্রিক মিডিয়াম তৈরি হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ কোনো ইয়ে flow করছে না। একদম, মাঝখানে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম তৈরি হয়ে ওটা একটা ক্যাপাসিটরের মতো বিহেভ করছে। ইন আদার ওয়ার্ড লেখো, ইন আদার ওয়ার্ডস স্পেস চার্জ charges exist in depletion region, near junction J2 and therefore junction J2 and therefore junction J2 behaves like a capacitance. ওকে, তাহলে যেটা আমি বললাম, বোঝালাম, সেটাই বলেছে যে ইন আদার ওয়ার্ডস স্পেস চার্জ এক্সিস্ট ইন ডিপ্লেশন রিজিয়ান। এই ডিপ্লেশন রিজিয়ানে কি হচ্ছে? ক্যাপাসিটার কি করে? চার্জ স্টোর করে। তাহলে ডিপ্লেশন লেয়ারে চার্জ স্টোর হচ্ছে, হ্যাঁ, অ্যান্ড তার মানে J2 জাংশনের ওখানে চার্জ স্টোর হচ্ছে, অ্যান্ড দেয়ার ফর জাংশন J2 বিহেভস লাইক আ ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্সের মতো বিহেভ করছে। ইন ফরওয়ার্ড ভোল্টেজ ইজ সাডেনলি অ্যাপ্লাইড, দেন লেখো, মাইক বন্ধ রাখো, মাইক বন্ধ রাখো, যখন বলবো অন করবে, নাহলে রেকর্ডিংটা দেখতে তোমাদের নিজেদেরই অসুবিধা হবে, পরে নয়েজ আসবে পেছন থেকে। If forward voltage is suddenly applied, a charging current through junction capacitance through junction capacitance Cj may turn on the SCR, may turn on the SCR. ওকে, তাহলে if forward voltage is suddenly applied, আমরা ফট করে যদি ফরওয়ার্ড ভোল্টেজ অ্যাপ্লাইড করি, এ চার্জিং কারেন্ট থ্রু জাংশন ক্যাপাসিটেন্স Cj মে টার্ন অন দ্য SCR। এবার এটা তোমরা ফর্মুলা ডিরাইভ না করলে বুঝতে পারবে না, আগে লেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। অলমোস্ট the entire suddenly, almost the entire suddenly applied forward voltage VA appears across
junction J2 the charging current IC is therefore given by এবার আমরা ইকুয়েশনটা লিখব। দেখো আইসি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ডি কিউ বাই ডিটি। কিউ আর টিটা কি গো, কিউটা কি, আই ইকুয়ালস টু কিউ বাই টি, চার্জ বাই টাইম না, স্যার কিউ হচ্ছে কোয়ান্টিটি অফ চার্জ আর টি টাইম। হ্যাঁ, তাহলে আই ইকুয়ালস টু কিউ বাই টি, আই ইকুয়ালস টু কিউ বাই টি, এটা তো আমরা জানি। এবার সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দেই, সময়ের সাপেক্ষে যদি এটাকে ডিফারেন্সিয়েট করে দিই, ডি কিউ বাই ডিটি করি, তখন যে কারেন্টটা পাচ্ছি দ্যাট ইজ কল্ড আ চার্জিং কারেন্ট। আইসি ইকুয়ালস টু ডি কিউ বাই ডিটি। এই চার্জিং কারেন্ট, ক্যাপাসিটারে চার্জিং কারেন্ট দেখা যায়, কালকেও আমি তোমাদের টিডিপিতে পড়ালাম। ডি বাই ডিটি, কিউকে আমরা কি লিখতে পারি, চার্জ ইকুয়ালস টু ক্যাপাসিটেন্স ইন ভোল্টেজ, পোটেনশিয়াল ডিফারেন্স। হ্যাঁ, সিজে ইন্টু ভি এ লিখলাম, মানে ক্যাপাসিটেন্স ইন্টু ভোল্টেজ। এবার এটাকে যদি ডিফারেন্সিয়েট করি ইউভির ফর্মুলায়, তাহলে ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস আবার ভিকে রেখে ইউ এর ডেরিভেটিভ, ঠিক আছে, এটাকে রেখে এটার ডেরিভেটিভ, আবার ভি একে রেখে এটার ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভ জাস্ট ফর্মুলা ফেললাম। বলছে অ্যাজ দ্য জাংশন ক্যাপাসিটেন্স ইজ অলমোস্ট কনস্ট্যান্ট, এই জাংশনের মধ্যে কতটা ক্যাপাসিটেন্স হবে সেটাকে কনস্ট্যান্ট বলেছে। কেন স্যার? দেখো ভালো করে বুঝবে, তুমি যখন ডিভিডিটি ট্রিগারিং করবে তখন কি করবে, একটা সার্টেন ভোল্টেজ দেবে, কিন্তু এখানে ভোল্টেজ ইনক্রিজ করতে থাকবে না, একটা সার্টেন ভোল্টেজ দেবে, তারপর তুমি ডিভিডিটি ট্রিগারিং করবে। তাহলে যে ভোল্টেজটা তুমি দিয়েছো সেই ভোল্টেজে এখানে যে ডিপ্লেশন রিজিয়নটা তৈরি হয়েছে সেটা কি এই ভোল্টেজটা না বাড়ালে আর বাড়বে? বলো। না স্যার, বাড়বে না। এবার যদি ডিপ্লেশন রিজিয়নটা না বাড়ে তাহলে এইখানে যে ক্যাপাসিটারটা ফর্ম করছে সেটার পরিমাণ কি বাড়বে? না স্যার, ওটাও কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি ধরে নিই অ্যাজ দ্য জাংশন ক্যাপাসিটেন্স, as the junction capacitance is almost constant, তাহলে ক্যাপাসিটেন্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার ডেরিভেটিভ করলে কত হয় গো? 0। গুড। তাহলে ডি সি জে বাই ডিটি ইকুয়ালস টু 0। তাহলে তখন পড়ে থাকছে কি মার্কেটে? তখন মার্কেটে পড়ে থাকছে কি? তখন যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে চার্জিং কারেন্ট ইকুয়ালস টু সি জে ইন্টু ডিভিএ বাই ডিটি, এটা পড়ে থাকছে। তাহলে এই থাইরিস্টারকে আমরা টার্ন অন কী করে করি, সময়ের সাপেক্ষে খুব অল্প টাইমে যদি আমরা হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ প্রোভাইড করি তখন একটা চার্জিং কারেন্ট ফ্লো করে। এই চার্জিং কারেন্টটা কি করে, এই ক্যাপাসিটি মানে মাঝখানে যে ডিপ্লেশন রিজিয়ন আছে সেটাকে ইজিলি ব্রেক করতে পারে। তাহলে এই কথাটাই আমরা এবার লিখবো। দেয়ারফর নেক্সট পেজে লিখি, হ্যাঁ এটু আগে লিখে নাও সবাই, নাহলে হিজিবিজি হয়ে যাবে। মানে স্যার স্মল টার্মে একটা ট্রানজিয়েন্ট ভোল্টেজ আমি অ্যাপ্লাই করে দেবো ওর উপরে। হ্যাঁ ওইটাই তো বলা আছে, দেখবে এখানে দেখো, দাঁড়াও কোথাও একটা বলা আছে, দেয়ারফর দ্য জাংশন যে টু বিহেভ লাইক আ ক্যাপাসিটার ইফ দ্য ফরওয়ার্ড ভোল্টেজ ইজ সাডেনলি অ্যাপ্লাইড, দেখেছো, এ চার্জিং কারেন্ট থ্রু দ্য জাংশন ক্যাপাসিটেন্স সিজে মে টার্ন অন দ্য এসসিআর।
বুঝতে পারলে কথাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই পরিবর্তনটা তোমাকে কি বলেছে, তোমাকে চেঞ্জ ইন ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টাইম, এটা অনেক তাড়াতাড়ি হতে হবে। এটা যত তাড়াতাড়ি হবে তত আইসি বেশি হবে। কথাটা বোঝাতে পারলাম তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সময়ের সাপেক্ষে ভোল্টেজের পরিবর্তনটা তাড়াতাড়ি হতে হবে। লেখো, এবার কনক্লুশনে আসছি। দেয়ারফর if rate of rise of forward voltage, therefore rate of rise of forward voltage dVA by dt is high, the charging current would be more. The would be more. This charging current plays the role of gate current. This charging current plays the role of gate current and turns on the SCR turns on the SCR even though gate signal is 0. Gate signal is 0. ওকে, একটা কথা, একটা নোট পয়েন্ট বলে বা স্টার মার্ক দিয়ে লিখে রাখো, নোট দ্যাট even if VA is small, it is the rate of change of change of VA that plays the role of turning on the device. Plays the role of turning on the device. চলো এবার কি বলেছে একবার বুঝে নেব আমরা। দেখো কি বলেছে, বলছে দেয়ারফর ইফ রেট অফ রাইজ অফ ফরওয়ার্ড ভোল্টেজ, মানে সময়ের সাপেক্ষে ভোল্টেজের যে পরিবর্তন এটা যদি অনেক বেশি হয়, দ্য চেঞ্জিং কারেন্ট উড বি মোর, চার্জিং কারেন্ট উড বি মোর, চার্জিং কারেন্ট অনেক বেশি হয়। দিস চার্জিং কারেন্ট প্লেজ দ্য রোল অফ গেট কারেন্ট, এই যে চার্জিং কারেন্ট এটাই রোল, মানে গেট কারেন্টের রোল নেবে, রোল অফ গেট কারেন্ট অ্যান্ড টার্ন অন দ্য এসসিআর ইভেন দো দ্য গেট সিগন্যাল ইজ 0। গেট সিগন্যাল যদি নাও থাকে এই চার্জিং কারেন্টটা কি করবে, গেট সিগন্যালের রোল নেবে এবং টার্ন অন দ্য এসসিআর। নোটেড দ্যাট ইভেন ইফ ভিএ ইজ স্মল, ইট is the rate of change of VA
দ্যাট প্লেস দ্য রোল অফ টার্নিং অন দ্য ডিভাইস। তার মানে ভি এর ভ্যালু ছোট হলেও অসুবিধা নেই, কিন্তু মেন পার্টটা কে নেবে এখানে? রেট অফ চেঞ্জ, মানে কত স্পিডে তুমি ভোল্টেজটাকে চেঞ্জ করছো, সময়ের সাপেক্ষে ভোল্টেজের পরিবর্তনটা এখানে জায়গা করে নেবে কিসের? টার্ন অন করার জন্য এসসিআরকে। রোল প্লে কে করছে? মেনলি চেঞ্জ ইন ভোল্টেজ। ভোল্টেজের ভ্যালু বেশি কম সেটা কিন্তু এখানে ম্যাটার করছে না। এখানে কি ম্যাটার করছে? সময়ের সাপেক্ষে ভোল্টেজের পরিবর্তনটা ম্যাটার করছে, তুমি কতটা স্পিডে চেঞ্জ করছো। ক্লিয়ার সবার কাছে পুরো ব্যাপারটা? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আজকে এইটুকুই থাক, বাকি নেক্সট দিন পড়বো। যতটুকু পড়িয়েছি আশা করি ক্লিয়ার, ভালো করে দেখে আসবে। নেক্সট দিন আমরা ক্যারেক্টারিস্টিক্স পড়বো, গেট ক্যারেক্টারিস্টিক্স। স্যার বলছি লাস্টের যে নোট যেটা লিখেছেন এটা একবার ঠিক বলতে পারবেন? এটা নোট দ্যাট ইভেন হ্যাঁ। ইফ ভিএ ইজ স্মল, বলছে যদি অ্যাপ্লাইড ভোল্টেজটা যদি কমও হয়, ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ভিএ দ্যাট প্লেস দ্য রোল অফ টার্নিং অন দ্য ডিভাইস। বলছে যে তোমরা মাথায় রাখবে ভিএ ছোট হলেও কোনো অসুবিধা নেই, টার্নিং অন এটা মেনলি কে করছে? ভোল্টেজের পরিবর্তন, ডিভি বাই ডিটি, শুধু ভোল্টেজ করছে না। কথাটা বুঝলে? পরিবর্তন, হ্যাঁ, okay. সময়ের সাপেক্ষে ভোল্টেজের পরিবর্তনটা তুমি যত স্পিডে করবে তত তাড়াতাড়ি থাইরিস্টারটা টার্ন অন হবে। ভোল্টেজ বেশি হোক বা কম তাতে কোনো ম্যাটার করে না। ঠিক আছে স্যার। যারা ইআই স্টুডেন্ট, স্যার বলছি ভিআই, বলো বলো স্যার বলো, হ্যাঁ বলছি ভিআই ক্যারেক্টারিস্টিক্স হবে থাইরিস্টার এলে ওখানে ল্যাচিং কারেন্ট আর হোল্ডিং কারেন্টের ডেফিনেশনটা লিখতে হবে তো? যদি ধরো দেখা গেল যে শুধু মানে তোমাকে বললো যে ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা বানাও, এবার নাম্বার দেওয়া আছে 3 নম্বর, তাহলে আর ডেফিনেশন লেখার দরকার নেই, শুধু ইন্ডিকেট করে ছেড়ে দেবে। যদি 5 নম্বর থাকে তখন লিখে দিলে ফুল মার্কসটা ঠিক আছে। পাবে। বুঝতে পেরেছো? স্যার বলছি Yes, পুরোটাই লিখে, স্যার বলছি পুরোটাই লিখে দেবো? ওই যে যতটুকু লেখালাম গো, এটা এই যে ল্যাচিং কারেন্ট আর হোল্ডিং কারেন্ট, এই দুটো খালি লিখবে, বাকি তো ছবি তো আঁকতেই হবে। 5 নম্বর থাকলে এটা পুরোটাই, আর 3 নম্বর থাকলে শুধু ছবিটা। বুঝলে? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। যারা ইআই सर স্টুডেंट, बोलते ब्रेक ओवर वोल्टेज और फॉरवर्ड ब्रेकिंग वोल्टेज की है कि सर? কোথাকার বলো তো? সিলেবাসে এখানে হোল্ডিং কারেন্ট ল্যাচিং কারেন্টের সাথে ব্রেক ওভার ভোল্টেজ লেখা আছে। ব্রেক ওভার ভোল্টেজ আরেকটা কি বললে তুমি? फॉरवर्ड ब्रेकिंग वोल्टेज। হ্যাঁ সেমই। ओके सर, थैंक यू। হ্যাঁ, ফার্স্টের পেজটা একবার দেখি, একদম ফার্স্টেরটা। যারা ইআই স্টুডেন্ট তারা বুঝতে পারলে, তারা ফার্স্ট ক্লাস করলে তো আমার। ইআইর কেউ নেই? বলো একটু কথা ঠিক আছে বলো। স্যার, হয়ে গেছে। ইআইর কেউ নেই গো? স্যার আছি। বুঝতে পেরেছো তো ক্লাসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, যদি বেসিক্সে প্রবলেম থাকে, যদি কারো বেসিক ইলেকট্রনিক্স মানে ডায়োড, ট্রানজিস্টার বা বেসিক ইলেকট্রিক্যাল এই দুটোতে যদি কারো সমস্যা থাকে, তাহলে তাদেরকে আমি একটা হেল্প করতে পারি। তাদেরকে আমার পুরনো বেসিক্সের ভিডিও আমি পাঠিয়ে দিতে পারি। তোমরা চাইলে ডায়োড আর ডায়োডের বেসিক এগুলো দেখে নিতে পারো। যদি দরকার হয় আমি পাঠিয়ে দিচ্ছি একটা প্লে লিস্ট, ঠিক আছে? তোমরা চাইলে দেখে আপলোড করে দাও। হ্যাঁ, তাহলে বেসিক ডায়োড মানে ডায়োড কি করে টার্ন অন হয়, এই যে লিকেজ কারেন্ট কাকে বলে, যেগুলো আমি ধরো এখানে পড়ালাম না, কারণ আমি ধরে নিচ্ছি যে তোমরা 3rd সেমিস্টারে পড়েছো। তারপরেও যাদের অসুবিধা আছে তারা আমার এই ভিডিওগুলো দেখবে, 10 মিনিট করে ছোট ছোট করে সুন্দর করে বোঝানো আছে। ওকে, সো থ্যাংক ইউ ক্লাস।